সাংবাদিকতা নিয়ে যারা এই সুসাংবাদিকতা করবে তারাই কিন্তু আলাদাভাবে এই মূল্যায়িত হবে। আর যারা অপসাংবাদিকতা করতেছে তাদের টার্গেট কিন্তু নানা ধরনের। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম পৃথিবী জুড়ে একটা চর্চা শুরু হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে ওই প্রাতিষ্ঠানিক দ্বারার বাইরে বের হয়ে সাংবাদিকতা। কিন্তু বাংলাদেশে এই চর্চাও শুরু হয়েছে এককভাবে। যেমন আমি উজ্জ্বল মেহেদী, আমি আমার মতো করে বলবো, যে কোনো ঘটনা আমি আমার বিবেচনা বোধ থেকে প্রকাশ করব, কিন্তু এটা স্থায়ী না, স্থায়ী কিন্তু প্রাতিষ্ঠানিক। তো তৃণমূল সাংবাদিকতা প্রতিষ্ঠান এখনকার যুগে টিকে থাকতে হলে পেছনে প্রতিষ্ঠান থাকতে হবে। আর ব্যাখ্যা বিশ্লেষণ বা যাবতীয় বিষয় আসার জন্য এককভাবে করা যেতে পারে, কিন্তু মুক্ত স্বাধীন বলতে আমরা যা বোঝাচ্ছি তা কিন্তু প্রতিষ্ঠান বা সাংবাদিকতার নামেও সম্ভব না। যতদিন এই সম্ভব অসম্ভবের দ্বন্দ্ব থাকবে ততদিন সাংবাদিকতা থাকবে, তৃণমূল সাংবাদিকতাও শক্তিশালী রূপে থাকবে। আমার অনেক ভালো ভালো রিপোর্টের সোর্স আমার আম্মাও ছিলেন। এই হিসাবে মানে আমার পরিবার সাংবাদিক বান্ধব পরিবার। এখন পর্যন্ত আমার লেখালেখি বা আমার সাংবাদিকতায় ক্ষতি হয় এইরকম কোনো কাজ আমার পরিবারের সদস্যরা কেউ কখনো করেননি, এবং এই ব্যাপারে তারা যথেষ্ট সংযত। আন্দুগাং নামে একটা কানাইঘাটে একটা গাং আছে, যেটা আজ থেকে 500-700 বছর আগে ভূমিকম্পের নিদর্শন হিসেবে সুরমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো নামটা হচ্ছে আন্দুগাং। তো আন্দুগাং মানে সিলেটের আঞ্চলিক শব্দ, যে খামোখা একটা গাং আর কি। এটা আবার দুদিকে বন্দি অবস্থায় আছে। তো ওই গাঙ্গে গেলাম এবং ইচ্ছে হচ্ছে যে ওইটারে নিয়ে একটা লেখা রেডি করা, কিন্তু আমি লেখার কোনো কাহিনী পাচ্ছিলাম না যে কীভাবে কী লিখব। ঘুরতে 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 এক পর্যায়ে মনে হলো যে এটা তো বন্দি গাংটাকে তো ওদিকে ব্রিটিশ আমলে নাকি বাদ দিয়ে সুরমার চাইতে বিচ্ছিন্ন করা হয়েছে। তো আমি তখন লিখলাম বন্দি জলের আন্দোগাং। জলকেও যে বন্দি করে রাখা হয় 200-250 বছর, এটার প্রমাণ হচ্ছে ওই কানাইঘাটের আন্দোগাং। তো ওইগুলা কিন্তু ওই যে কবিতা বললাম না, যে কবিতা যেভাবে ভর করে নাজিল হয়, এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয় ক্লিক করে এবং অন্যভাবে আসে আর কি। এই অপসাংবাদিকতা বা এই ধরনের সাংবাদিকতা যে এখন যে হচ্ছে এমনটা না, এটা কিন্তু সাংবাদিকতার শুরু থেকেই এই ধরনের অপসাংবাদিকতা হচ্ছে। কোনটা সংবাদ এবং কোনটা সংবাদ না, এটা নির্ধারণ করবে একমাত্র পাঠক বা দর্শক। এখন যে অপসাংবাদিকতা হচ্ছে, সংখ্যা বেড়ে গেছে, রিডার বেড়ে গেছে, পাঠক বেড়ে গেছে, দর্শক বেড়ে গেছে। সাংবাদিকতার মাধ্যম নানা মাধ্যম হয়ে গেছে। এখান থেকে কোনটা আসল কোনটা নকল, কারা ওই প্রকৃত সংবাদ দিচ্ছে কারা দিচ্ছে না, এইগুলো বিশ্লেষণ করাটা খুব কঠিন। তো সাংবাদিকতা এবং সুসাংবাদিকতার মাধ্যমেই নিজেকে প্রকাশ করতে হবে। সাংবাদিকতা নিয়ে যারা এই সুসাংবাদিকতা করবে তারাই কিন্তু আলাদাভাবে এই মূল্যায়িত হবে। আর যারা অপসাংবাদিকতা করতেছে তাদের টার্গেট কিন্তু নানা ধরনের। কেউ আছে বিদেশ যাবে, কেউ আছে যে এখানে সাংবাদিক তালিকা দিয়ে অন্য সুবিধা আদায় করবে। এরা কিন্তু চিহ্নিত, এদেরকে চিহ্নায়নের কোনো দরকার নেই, কারণ ওরা খুব স্থায়িত্বহীন এবং স্থায়ী নাই। যে কারণে প্রকৃত সাংবাদিকতা যারা করতেছে তাদের ধৈর্য দরকার। আর প্রাতিষ্ঠানিকভাবে সংবাদ প্রতিষ্ঠান যারা, তাদেরও ভূমিকা দরকার। ভূমিকাটা হচ্ছে গিয়ে দৃশ্যমান কিছু নয়, তাদের সাংবাদিকতাকে শক্তিশালী করা। আমাদের যে নির্মম সত্য সাংবাদিকতার ক্ষেত্রে, এটা হচ্ছে সাংবাদিকতার প্রতিষ্ঠান অধিকাংশ কর্পোরেট হয়ে যাচ্ছে। যে ওইখানে বলা হয় এটাকে ব্যবসা, আর আমরা যারা তৃণমূলে কাজ করি তারা নেশা বা আদর্শিকভাবে লড়াই করি। তো ব্যবসা এবং আদর্শ দুইটা ভিন্ন জিনিস। সাংবাদিকতার শুরুর দিকে বাংলাদেশের ইত্তেফাক সাংবাদিকতা বা সংবাদের সাংবাদিকতা, আর এখনকার যে লিডিং মিডিয়াগুলো আছে, এগুলোর সাংবাদিকতার মধ্যে দিন আর রাতের তফাৎ। প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার আছে এই অর্থে যে সাংবাদিকতাকে ব্যবসা বলা যাবে না। সাংবাদিকতা মহতী পেশা, এবং এই পেশায় যারা আছে
তাদেরকে তাদের সাংবাদিক বান্ধব পরিবেশ, তাদের সহায়তা করা কিন্তু মহতি কাজ। রাষ্ট্র, রাজনীতি, সমাজ সব দিক দিয়েই সাংবাদিক প্রতিষ্ঠানকে সহায়তায় এগিয়ে আসতে হবে, উন্মোচন করতে হবে এবং বিরুদ্ধে গেলে এটা ধারণ করতে হবে যে কেন বিরুদ্ধে গেল। সমালোচনা সইতে হবে, সমালোচনা হচ্ছে ভালোর জন্য। তো প্রতিটা ক্ষেত্রে যে যারা সংবাদ প্রতিষ্ঠানের মালিক, তাদের বিজনেস পলিসি বা তাদের ব্যবসা পলিসি সাংবাদিকতা বাবা ঠিক হবে না।